নমস্কার, সিএনএ স্বাগত। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের বিশেষ সম্পাদকীয় প্রতিবেদন দ্য বিগ স্টোরি। দেখুন, একটা হাসপাতালে গেলে আমাদের অনেক প্রশ্ন মাথায় আসে। হাসপাতালে ডাক্তারবাবু আছেন তো, নাকি পড়তে হতে পারে সেই রেফার রোগের বিষাক্ত চাকায়? সরকারি হাসপাতালের করিডোরে কি আজও ওত পেতে বসে আছে দালাল চক্র? সরকার আজ পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষের একটা চিরকালীন যন্ত্রণার দিকে এবার নাকি সরাসরি চোখ বসাচ্ছে স্বাস্থ্য ভবন। চালু হচ্ছে 24 ঘন্টার লাইভ মনিটরিং। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, সরকারি চিকিৎসায় রেফারের দিন শেষ। দালালের দাপট রুখতে কড়া পদক্ষেপ করবে সরকার। এমনকি জিরো টলারেন্স নীতি মেনে কলকাতা মেডিকেল কলেজের সুপারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। কি বললেন ঠিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। এবং আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স, সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগ ও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে এবং আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে। কিন্তু সত্যি কি ছবিটা বদলেছে? পরিবর্তন এসেছে কি রাজ্যের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র আরজি করে? হ্যাঁ, দেখুন, যেখানে 2024 সাল তরুণী চিকিৎসকের সেই নৃশংস হত্যাকাণ্ড, আর তারপর গোটা রাজ্য তোলপাড় হয়েছিল, নারী নিরাপত্তা নিয়ে 10 দফা দাবি উঠেছিল, সেই আরজি করের জরুরি বিভাগের ভেতরেই বসছে মদের আসর। ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শশী পাজা ঘনিষ্ঠ গ্রুপ ডি কর্মী রঞ্জিত গোসাই, সে জরুরি বিভাগে বসেই মদের গ্লাস হাতে। তাহলে কি সরকার বদলালেও আরজি করে থ্রেট কালচার, মদ জুয়ার আড্ডা আর দালাল রাজ বদলায়নি? আর এই ছবিকে বদলাতেই মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষণা। আজ আমরা কাটাছেড়া করব মুখ্যমন্ত্রীর লাইভ মনিটরিং এর এই আশ্বাস এবং হাসপাতালের অন্দরের এই কঙ্কালসার বাস্তবকে। সঙ্গে থাকবে আম জনতার পক্ষে কথা বলে আমাদের কিছু প্রস্তাবনা। শনিবার দিন বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে জরায়ুমুখ ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার অত্যন্ত কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার। সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, হাসপাতালে এবার আর কোনো পেশাদারি গাফিলতি বরদাস্ত করা হবে না। সমস্ত সরকারি হাসপাতালে চলবে লাইভ মনিটরিং। বক্তব্য শোনায় মুখ্যমন্ত্রী, শুনুন। দালাল চক্র, মুমূর্ষ রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা, ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের সরকার আপনাদেরকে মানবিক হয়ে যে দায়বদ্ধতার জন্য আপনি কাজ করছেন, সেই কাজ আপনি করবেন, সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। এটাই ছিল আমার বক্তব্য। তো এখন বিষয় হচ্ছে এই লাইভ মনিটরিং, এই ব্যবস্থাটা ঠিক কি? চলুন এক নজরে তাই আমরা দেখে নিই স্বাস্থ্য ভবনের এই নতুন লাইভ মনিটরিং ব্যবস্থায় ঠিক কি কি থাকছে।
প্রথম যে বিষয় তা হচ্ছে 24 ঘন্টার একটি কন্ট্রোল রুম। স্বাস্থ্য ভবনে তৈরি হচ্ছে এই সেন্ট্রাল কন্ট্রোল রুম। সেখান থেকে দিন রাত 24 ঘন্টা রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল এবং যে মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজগুলিতে লাইভ মনিটরিং চালানো হবে। দ্বিতীয়, পেশাদার কর্মী নিয়োগ। হাসপাতালের ডাক্তারবাবু ঠিক সময় ডিউটিতে আসছেন কিনা, রোগী সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা, নাকি ওই চারিদিকে আবর্জনা জমে আছে, কোথাও কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, তার সশরীরে তদারকি করার জন্য একটি বিশেষ পেশাদার লোক নিয়োগ করছে সরকার। তৃতীয়ত, যেটা সব থেকে গুরুত্ব রাখে, হেল্পলাইন এবং জিরো টলারেন্স। সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকলে সরাসরি সে কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবেন। এই রেফার রুখতে এবং দালাল চক্র খতম করতে সরকার একেবারে জিরো টলারেন্স নীতি নিচ্ছে। একজন মুমূর্ষ রোগীকে রেফার করার অপরাধে কলকাতা মেডিকেল কলেজের সুপারকে ইতিমধ্যেই সাসপেন্ড করে সরকার এই কড়া যে মনোভাব বা বার্তা সেটা তারা দিয়ে দিয়েছেন। স্বচ্ছ নিয়োগ তাৎপর্যপূর্ণ বিষয়। এই স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে পরিষেবা যেটা উন্নত করতে আগামী দিনে ডাক্তার এবং নার্সদের সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে, এমনটাই মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন। বেসরকারি হাসপাতাল তার উপর হ্রাস এবং 15% বেড সংরক্ষণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এটা মাস্টার স্ট্রোক। কিন্তু শুধু সরকারি হাসপাতালে কিন্তু সীমাবদ্ধ নয়, নজর ঘোরানো হয়েছে কলকাতার বড় বড় কর্পোরেট এবং বেসরকারি হাসপাতালগুলির দিকেও। আমরা জানি যে একটা সময় সরকারি হাসপাতালে রেফার রোগ, দালাল রাজ, আর এতে কিভাবে হেনস্থার শিকার হতে হয়েছে সাধারণ মানুষদের, তাদের অভিযোগ লাগাতার এসছে। এই বেসরকারি হাসপাতালের দিকে বারবার তাদের ছুটে যেতে হতো, আর সেখানে গিয়ে লক্ষ লক্ষ টাকার বিল মেটাতে হতো, নিঃস্ব হয়ে যেত সাধারণ পরিবারগুলো। এবার কিন্তু সেই নিয়মে বড় বদল। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা স্পষ্ট ভাষায় দিয়েছেন। রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হাসপাতাল মাত্র 1 টাকা দামে জমি নিয়েছেন তাদের হাসপাতালের 15% বেড সম্পূর্ণ সংরক্ষিত রাখতে হবে। অর্থনৈতিকভাবে দুর্বল যে সাধারণ মানুষ তাদের জন্য এই বার্তা। শোনাই বক্তব্য। আজকে এখান থেকে যেমন আমরা এসএসকেএম হসপিটালে 100টি নতুন বেডের ব্যবস্থা করলাম, সাথে সাথে এর আগে কলকাতার সমস্ত স্টেট হসপিটালে যাতে একটা রোগীও রেফার না হয় তার জন্য আমরা একটা সমন্বয় করেছি। এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হসপিটালগুলি 1 টাকাতে জমি নিয়েছেন তাদেরও 15% বেড সাধারণ মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং অতিরিক্ত চাপ স্টেট হসপিটালে হলে তারা যে রোগীকে পাঠাবেন সেটাও তাদেরকে ভর্তি নিতে হবে এবং তাদেরকে পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। শুধু তাই নয়, সরকারি হাসপাতালে যদি রোগীর চাপ মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তবে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীকে এই সমস্ত বেসরকারি হাসপাতালগুলি ফিরিয়ে দিতে পারবে না। তাদের ভর্তি নিতে হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিতে হবে। দেখুন, কাগজে কলমে সিদ্ধান্ত নিঃসন্দেহে যুগান্তকারী, কিন্তু আমাদের প্রশ্ন, বছরের পর বছর ধরে এই কর্পোরেট হাসপাতালগুলির যে একচেটিয়া দাপট, যে দাপট আমরা লাগাতার দেখে আসছি, তার উপর কি সরকার সত্যি 15% চাবুক চালাতে পারবে? সাধারণ মানুষ তাদের যে আশা সেগুলো কি মিটবে? কর্পোরেট হাসপাতালের এসি কেবিনে বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন? এর উত্তর তো ডেফিনেটলি সময় দেবে। কিন্তু মুখ্যমন্ত্রী যখন জিরো টলারেন্সের কথা বলছেন ঠিক তখনই খবরের শিরোনামে আবার সেই আরজিকর হাসপাতাল। যে আরজিকর হাসপাতালে 2024 সালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ খুনের ঘটনায় গোটা বিশ্বের দরবারে বাংলার মাথা হেট করে দিয়েছিল। যে আরজিকরের নিরাপত্তা নিয়ে জুনিয়র চিকিৎসকদের সেই রক্তক্ষয়ী আন্দোলন চলল, সেই আরজিকর কি আদতেও শোধরালো? উত্তর কি হতে পারে? না। দেখুন, যে ভিডিওটা এই মুহূর্তে আপনাদের দেখাবো, এই ভিডিওটা আপনারা ভালো করে দেখুন। এই ভিডিও যদিও ভাইরাল হয়েছে, এই ভিডিওর সত্যতা আমাদের সিএন নিউজ চ্যানেল স্বাধীনভাবে যাচাই করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে আরজিকরের জরুরি বিভাগ, সেই বিভাগের ভেতরেই বসেছে মদ্যপানের আসর।
আর সেই আসনের মধ্যমণি কে হচ্ছেন? হ্যাঁ, সেই মধ্যমণি হলেন শশী পাজা ঘনিষ্ঠ গ্রুপ ডি কর্মী রঞ্জিত গোসাই। মদের গ্লাস হাতে আয়েশ করে চেয়ারে বসে রয়েছেন তিনি। ভিডিওতে আরো কয়েকজনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, যাদের মুখ দেখা যায়নি। প্রশ্ন উঠছে, এই জরুরি বিভাগের মতন একটা অতি সংবেদনশীল জায়গা, এখানে মদ এবং জুয়ার আড্ডা চলল কি করে? একটু শোনাবারও চেষ্টা করি আমরা, যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সে ভিডিওটা শুনুন একটু। 5 लाख रुपया देगा तुम यही आर्टिकल में आएगा। मान लो आज तारा ड्रेस बता है, फर्स्ट देख ले, फोटो देखते तब फिर बात करें। हाँ बोलो, शुगर बढ़ गया है। दवाई तभी लेके रखे है सर। हाँ, हम लोग बोलते गोली के दवाइयाँ दे दीजिए, 3 दिन से नहीं खा लिया। नाम बोलेगा बेटा, मेरा वाइफ थी, गर्लफ्रेंड का वाइफ है तो गर्लफ्रेंड ही है ना। दूसरे दवाई मेरे घर में कोई दवाई नहीं, 26 यहाँ कोई नहीं ढूंढ सकता है। এবার ভাবুন একবার, এই কাদম্বিনী কাণ্ডের মতন এত বড় একটা ট্র্যাজেডি ঘটে যাওয়ার পরেও আরজি করের অন্দরের সিকিউরিটি কোথায়? 2024 সালে নারী নিরাপত্তায় আরজি করে 10 দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছিল তৎকালীন রাজ্য সরকার, কিন্তু আজও আরজি কর সহ রাজ্যের অন্যান্য হাসপাতালে চিকিৎসক থেকে নার্সদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। থ্রেট কালচার আর দালাল রাজ কি তবে এখনো রঞ্জিত গোসাইদের মতন কিছু এই প্রভাবশালী কর্মীর হাত ধরেই সমান্তরালভাবে চলছে? সরকার ব্যবস্থা নেওয়ার কথা বলছে, মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, একে আমরা স্বাগত জানাই। কিন্তু শুধু সাসপেনশন বা কন্ট্রোল রুম খুলে কি বছরের পর বছর ধরে চলা এই গভীর ব্যাধি নিরাময় করা সম্ভব? দেখো, যেটা বলছিলাম যে আমরা সরকারের সামনে স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন এবং আম জনতা, তাদের সামনে 4 দফা সুনির্দিষ্ট একটি গঠনমূলক প্রস্তাব, সেই প্রস্তাবনা আমরা রাখছি। কি কি করা যেতে পারে? দেখুন, 1 নম্বরে আমরা রেখেছি সেন্ট্রালাইজড বেড ইনফরমেশন সিস্টেম। সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে বেড সংক্রান্ত তথ্যের জন্য একটি স্বচ্ছ কেন্দ্রীয় অনলাইন পোর্টাল বা সেন্ট্রালাইজড ডেটাবেস সেটা চালু হোক। কোনো হাসপাতাল সেখানে কটা বেড খালি আছে তা সাধারণ মানুষ যেন লাইভ দেখতে পায়, তবেই হয়তো এই রেফার রোগটা কমবে। তাতে অ্যাপ্লিকেশনস থাকতেই পারে বা সেন্ট্রালাইজড যে কোনো বিষয় থাকতে পারে যাতে মানুষ দেখতে পারে। দ্বিতীয়ত, সক্রিয় এবং দুর্নীতিমুক্ত হেল্প ডেস্ক। প্রতিটি হাসপাতালে একটি সক্রিয় সিসিটিভির নজরদারি সম্বলিত একটি হেল্প ডেস্ক সেটা তৈরি করা হয়। গ্রামীণ এলাকা থেকে আসা যে সমস্ত অসহায় মানুষ, তারা প্রথমেই যেন সেখানে গিয়ে সঠিক দিশাটা পান, দালালের খপ্পরে গিয়ে যাতে না পড়েন। এই হেল্প ডেস্কে গিয়ে সাধারণ মানুষকে যেন হেনস্থা হতে না হয়। দ্বিতীয় বড় জায়গা যেটা সরকার ভেবে দেখতে পারে। তৃতীয়ত, কেন্দ্রীয় কমপ্লেন ডেস্ক। দালাল রাজ এবং রোগী হেনস্থা রুখতে হাসপাতাল ভিত্তিক বা কেন্দ্রীয়ভাবে একটি শক্তিশালী কমপ্লেন ডেস্ক বা অভিযোগ কেন্দ্র চালু করা হোক, যা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরের অধীনে থাকবে। চতুর্থত, যে জায়গা চিকিৎসকদের সুরক্ষা এবং পারস্পরিক দায়বদ্ধতা। আমরা জানি চিকিৎসকদের উপর কোনো রকম আক্রমণ বা হিংসা, সেই পরিস্থিতি কখনোই গ্রহণযোগ্য নয়। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে। কিন্তু একই সাথে কিছু কিছু চিকিৎসকের দায়িত্ব জ্ঞানহীনতা বা এই দুর্ব্যবহার, তার কারণে যেন সমগ্র চিকিৎসক সমাজ কলঙ্কিত না হয়। কর্তব্যশীল চিকিৎসকদের পুরস্কৃত করা হোক, দুর্নীতিগ্রস্ত চিকিৎসকদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেবার জন্য একটি নিরপেক্ষ কেন্দ্রীয় স্ক্রিনিং ব্যবস্থা সেটি চালু করা হোক। দেখুন, স্বাস্থ্য পরিষেবা তো কোনো ওই দয়া দাক্ষিণ্য নয়, এটা তো আমাদের আম পাবলিক মানুষের মৌলিক অধিকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লাইভ মনিটরিং এবং বেসরকারি হাসপাতালের 15% বেড সংরক্ষণের যে সিদ্ধান্ত যদি সততার সাথে মাটিতে বাস্তবায়িত হয়, তবে সাধারণ মানুষের চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। দেখুন, আমরা তো পূর্বতন সরকারের আমল, মানে তৃণমূল সরকারের আমল দেখেছি, সেই আমলের ছবি আমরা দেখেছি। মানুষ রেফার রোগের যন্ত্রণায় প্রতিদিন জেরবার হচ্ছে।
হাসপাতালে আসছেন, বেড পাচ্ছেন না, দালালের খপ্পরে পড়ছেন, দালাল টাকা নিচ্ছেন, কিন্তু তাও বেড দেওয়া হচ্ছে না, সর্বশান্ত হচ্ছেন, এরকম বহু খপ্পর আমরা দেখিয়েছি, আপনাদের সামনে তুলেও ধরেছি। এই গোটা পরিস্থিতি বা ছবি গোটা পশ্চিমবাংলা জুড়ে যে অবস্থায় ছিল, আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল, আমরা তো শুধু শহরে নয় জেলাতেও দেখেছি, সেই জেলার সুপার স্পেশালিটি হাসপাতাল কেন রেফার করবে শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে? সেখানেও হাসপাতাল সুপার স্পেশালিটি, এখানেও হাসপাতাল সুপার স্পেশালিটি, কেন তারা চিকিৎসা পাবেন না সেখানে? এই প্রশ্নের জায়গাটা বারবার অ্যারাইজ হয়েছে যে শহর থেকে গ্রামে গিয়ে চিকিৎসা করানো বা গ্রাম থেকে শহরে এসে চিকিৎসা করানো, এটা তো সম্ভব নয়। আর সম্ভব থাকলে পরেও যে প্রেশার সাধারণ মানুষের, এত মানুষ তারা কি অবস্থার মধ্যে দিন কাটাতেন সেটা বারবার আমরা দেখেছি। আমরা লাগাতার এই ছবিগুলো দেখে দেখে আমরা ক্লান্ত। তাই মুখ্যমন্ত্রী স্বয়ং যখন বলছেন যে এই সামগ্রীর খোল নলচে বদলে ফেলতে হবে, আর এই পরিস্থিতির খোল নলচে না বদলালে পরে তা যে ঠিক হবে না সেটা খুব স্বাভাবিকভাবেই অনুমেয়। কিন্তু দেখুন, আরজি করের মতন যে ঘটনা আমরা দেখেছি, ইনফ্যাক্ট ইতিমধ্যে আপনারা যে মদের গ্লাস হাতে বসে থাকা রঞ্জিত গোসাইয়ের মতন চরিত্রদের দেখলেন, যতদিন হাসপাতালের অন্দরেরা বুক ফুলিয়ে চলবে, বুক ফুলিয়ে ঘুরবে, ততদিন সাধারণ মানুষের মনে কিন্তু সংশয় থেকেই যাবে। তো লাইভ মনিটরিংয়ে চোখ যেন শুধু সিসিটিভি ক্যামেরার লেন্সে আটকে না থাকে, তা যেন স্বাস্থ্য ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে থাকায় দুর্নীতি কেউ উপড়ে ফেলতে পারে, এটাই হয়তো আজকের দিনে বাংলার কোটি কোটি মানুষের প্রত্যাশা। আজকে বিগ স্টোরিতে যে ছবিটা আপনাদেরকে দেখালাম, এই ছবিটা এবং যে প্রশ্নগুলো, এগুলো আম পাবলিকের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। আজ যে হয়রানির শিকার মানুষ হয়েছেন, আজ যে হয়রানির শিকার হতে হয়েছে বারংবার দালাল রাজের খপ্পরে পড়ে, দালাল রাজ শুধুমাত্র নয়, যে ধরনের বিভিন্ন সময় আমরা চিকিৎসকদের তরফ থেকেও দেখেছি, নানান সময় নানান ধরনের ছবি সেগুলো সংবাদ মাধ্যমের সামনে এসছে, এগুলো যাতে বন্ধ হয়। মানুষের মৌলিক অধিকার মানুষকে দিতে না পারলে এটা লজ্জার। আর মানুষ এই সুশাসন চাইছেন। সুশাসন যখন শুরু হয়েছে, আমরা আশা করি হাসপাতালেও ফিরবে সুশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে সুস্বাস্থ্য ফিরবে, এটাই আমাদের আশা। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সিএম। নমস্কার।